পিয়াল আর মার্জিয়া তো গত ক্লাস করেছিলে, ফেরদৌসী ছিলে না গত ক্লাসে, লাস্ট ক্লাসটাতে? জি ম্যাম ছিলাম। জি ম্যাম। আচ্ছা, আমরা গত ক্লাসে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করেছিলাম এবং তখন বলেছি যে আমরা আর একটা টাইপ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করব, সেটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল ফ্র্যাকশন মেথডটা কি এটা আমি তোমাদেরকে এখানে দেখাই জাস্ট অঙ্কের মধ্যে, তারপরে আমি এটা কিভাবে ডিটেইলস করতে হবে সেখানে যাব। এখানে তোমরা দেখো এই যে একটা ফ্র্যাকশন আছে, এটা একটা প্রপার ফ্র্যাকশন 1/s² - 5s + 6। এটাকে কিন্তু আছে যেভাবে সেখান থেকে চেঞ্জ করে এই ফর্মে লেখা হয়েছে, দুটো ফাংশন বা ততোধিক ফাংশনের সামেশন আকারে। এই যে এই ফ্র্যাকশনটাকে এই ফর্মে লেখার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। তার মানে এই ফ্র্যাকশনটা হলো পার্শিয়াল ফ্র্যাকশন আর এটা হলো প্রপার ফ্র্যাকশন। প্রপার একটা ফ্র্যাকশনকে পার্শিয়াল ফ্র্যাকশনে কিভাবে লিখতে হয় আগে আমরা সেটা দেখব, তারপরে এই অঙ্কটাতে আসবো। এই যে দেখো এটা একটা ফ্র্যাকশন, এটা একটা প্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে হর মানে হলো ডিনোমিনেটর, লবের চেয়ে ডিগ্রি তার বেশি হবে, আর ইকুয়াল হতে পারে, ইকুয়াল হলে মিক্সড হয়ে যায়। তো এখানে দেখো এটাকে আবার পার্শিয়াল ফ্র্যাকশনে যখন এখানে আসলে করা হয়েছে এই এরপরে এই ফর্মটাতে আসলে এটাতে এখানে পার্শিয়াল ফ্র্যাকশনটা ইউজ হয়নি, এটাতে পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ হচ্ছে। আচ্ছা, আমরা একটু আগে দেখে নিই যে পার্শিয়াল ফ্র্যাকশনটা কিভাবে করতে হয়। এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে 9-10 এর বই থেকে এই মেথড গুলো আছে, সেখান থেকে আমি মেথড গুলো জাস্ট টাইপ করে রেখেছি। এই যে দেখো প্রপার রেশনাল ফ্র্যাকশনকে কিভাবে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব সেটা এখানে আমি পয়েন্ট আকারে লিখে দিয়েছি। 5টা রুলস আছে, তো সেই 5টা রুলস কি কি আমরা একটু দেখে নিই। প্রথম যে ফ্র্যাকশনটা আছে এটা হলো একটা প্রপার রেশনাল ফ্র্যাকশন বলে এটাকে। এই রেশনাল ফ্র্যাকশনের নিচের অংশটাকে আমরা বাংলায় বলি হর, হর বলি না? জি ম্যাম। ইংলিশটা হলো ডিনোমিনেটর, উপরেরটা হলো নিউমারেটর, নিচেরটা হলো ডিনোমিনেটর। তো ডিনোমিনেটর যখন ফ্যাক্টরাইজ ফর্মে থাকবে, ফ্যাক্টরাইজ মানে উৎপাদক, দুটোর গুণফল হিসেবে থাকবে। এখানে দেখো দুটোর গুণফল, এখানে হলো 3টার গুণফল। তো যখন দুটোর গুণফল হিসেবে থাকবে তাদের ডিগ্রি কিন্তু এক। এই যে দেখো পাওয়ার কিন্তু এক, পাওয়ারটা এক হবে, প্রত্যেকের পাওয়ার এখানে এক। 3টা ফ্যাক্টর এখানে গুণাকারে আছে, এখানে দুটো ফ্যাক্টর গুণাকারে আছে যাদের ডিগ্রি হলো এক। সেই ক্ষেত্রে এই ফ্র্যাকশনের উপরে কি হবে তুমি আগে থেকে জানো না, কিন্তু তুমি জানো ফর্মটা কি হবে। আমি এখানে শুধু রুলসটা বলে দিচ্ছি, ফর্মটা কি হবে। তো তুমি তাহলে কি করবে, যদি নিচে ফার্স্ট ডিগ্রি থাকে গুণাকারে, তাহলে তুমি a বাই যে কোনো একটা কনস্ট্যান্ট আর কি, আরবিট্রারি কনস্ট্যান্ট ডিভাইডেড বাই x - 1 লিখেছি, তার মানে প্রথম ফ্যাক্টরটা প্লাস b বাই সেকেন্ড ফ্যাক্টরটা। আবার 3টা যেখানে আছে a বাই b বাই c বাই, এবং মাঝখানে কিন্তু যোগ সাইন, এটা ভালো করে দেখে নাও যে মাঝের সাইনটা কিন্তু প্লাস সাইন আছে, এডিটিভ ফর্ম। তো মাইনাস যদি এসে থাকে তখন b এর ভ্যালুটা নেগেটিভ হবে, সে কারণে মাইনাস আসবে। আর নরমালি ফর্মটা হলো পজিটিভ ফর্ম। এই যে ঠিক আছে, এটা তো বোঝা গেল নাকি? এবার দেখো এখানে যেটা হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে আছে 5x - 7, তার মানে উপরে হলো ডিগ্রি 1। এখানে দুটোর ডিগ্রি এক এক করে কিন্তু গুণ আকারে থাকলে ডিগ্রি 2 হয়ে যায়, তার মানে নিচে টোটালিটিতে গিয়ে নিচে ডিগ্রি বেশি, উপরে ডিগ্রি কম। আর এখানে তোমরা বলো তো উপরের ডিগ্রি আর নিচের ডিগ্রি ইন টোটালে কত? ম্যাম 2। 2, কারণ উপরেও পাওয়ার 1 যোগ 1, নিচেও পাওয়ার 1 যোগ 1। কিন্তু ইন্ডিভিজুয়ালের ফ্র্যাকশন, উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল নিয়ে কোনো মাথা ব্যথা নেই, উপরে কি আছে সেদিকে আমাদের আসলে তাকানোটা খুব একটা প্রয়োজন নাই। আমাদের শুধু প্রয়োজন যে নিচে আর উপরে কি সমান আছে নাকি উপরে বেশি আছে। যদি উপরে বেশি থাকে অথবা সমান থাকে, সেই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট যোগ আকারে আসবে। কি বলেছি, যদি উপরে সমান থাকে
অথবা বেশি থাকে তাহলে একটা কনস্ট্যান্ট যোগ আকারে আসবে বা একটা ফ্র্যাকশন যোগ আকারে আসবে। তো আমরা যখন সমান থাকবে তখন ধরে নিচ্ছি যে উপরে একটা কনস্ট্যান্ট যোগ আকারে আসবে, সেটা 1। কেন 1? কারণ এই x এর কোফিশিয়েন্ট 1, এই x এর কোফিশিয়েন্ট 1, সেজন্য 1। আবার দেখো এখানে x কিউবের কোফিশিয়েন্ট হলো 2, সো এখানে হলো 2। তার মানে এখানে কোনো একটা x এর কোফিশিয়েন্ট যদি 3 হয়, এখানে আমরা কত লিখব? 3। এটা কিভাবে আসলো সেটা তোমাদের একটু বলি। ধরো তুমি 2x কিউব কে ভাগ করলে x কিউব দ্বারা কি থাকবে? 2 থাকবে। যদি এই ফর্মে থাকে x minus 1 into x into x plus 1 এই ফর্মে আছে, আর নিচে আছে ধরো x কিউব এই আকারে আছে, উপরে গুণ করলে কিন্তু তুমি x কিউব মাইনাস সামথিং পাবে, নিচে আছে x কিউব। এখন যদি তুমি x কিউব দিয়ে ভাগ করো, এখানে কিন্তু তুমি পাবে x কিউব মাইনাস এখানে x পাবে, কারণ এখান থেকে আসবে x স্কয়ার মাইনাস 1, x কিউব মাইনাস 1 পাবে। এখন যদি তুমি ভাগ করো x কিউব মাইনাস x কে যদি ভাগ করো, তোমার কি হবে? 1 যাবে, 1 দিয়ে গুণ করলে প্রথমটা x কিউব হবে। এর পরের অংশে অন্য আরো অনেক কিছু আসবে, সেটা কি আসবে আমরা পরে ভাববো। তার মানে প্রথমে সেম সেম হলে যে কোশেন্টটা আছে, ভাগফলটা আছে, সে ভাগফল কিন্তু 1 হয়। এটা কি বোঝা গেছে? জি ম্যাম। যদি এখানে 2 হতো বা 3 হতো বা এখানে যদি 5 হতো, তাহলে তোমার এখানেও 5 হতো, তাহলে তুমি x কিউব কে 5x কিউব কে x কিউব দিয়ে ভাগ করলে এখানে কত হতো? 5ই হতো। জি ম্যাম। সো আমরা উপরে আর নিচে যদি সেম পাওয়ার থাকে, সেম ডিগ্রি থাকে, তাহলে দেখবো যে x এর যে কোফিশিয়েন্টটা, যে সহগটা, সে সহগ কত আছে সেই সংখ্যাটা আমরা যোগ আকারে লিখে দিব। আর পরের অংশ কিন্তু সেম, যেহেতু নিচে পাওয়ার সেম আছে। আমি কিন্তু এখানে ইংলিশে ল্যাঙ্গুয়েজ গুলো বলে দিয়েছি যে এখানে কি ফর্মে আছে। এখানে বলেছে দ্য ডিনোমিনেটর ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিস্টিংক্ট লিনিয়ার। লিনিয়ার কথাটার মানে হলো পাওয়ার এক। লিনিয়ার কথার মানে কি? পাওয়ার এক। ডিস্টিংক্ট মানে আলাদা, ফ্যাক্টর। তার মানে দুটো আলাদা ফ্যাক্টর, যে দুটো ফ্যাক্টর হলো লিনিয়ার, তার মানে দুটো আলাদা ফ্যাক্টর এখানে আছে যাদের ডিগ্রি হলো 1। বাট নো ফ্যাক্টর ইজ রিপিটেড। তোমরা দেখতে পাচ্ছ এখানে কোনো ফ্যাক্টর কিন্তু রিপিট করে নাই। করেছে এখানে কোনো ফ্যাক্টর রিপিট? না ম্যাম। করে নাই। আচ্ছা বলো তো এখানে কি কোনো ফ্যাক্টর রিপিট করেছে? এটাতে এটার সাথে এটাকে কম্পেয়ার করো। উপরেরটাতে তো কোনো ফ্যাক্টর রিপিট করে নাই, একটা আছে x-1 ফ্যাক্টর, একটা আছে x-2 ফ্যাক্টর। এখানে কোনো ফ্যাক্টর রিপিট করেছে কিনা পিয়াল? না ম্যাম। পিয়াল বলো এখানে কি কোনো ফ্যাক্টর রিপিট করেছে? বা সাজ্জাদ বলো। হ্যাঁ, তার মানে রিপিট করেছে। দুটো x-1 এর গুণফল আছে, তার মানে রিপিট করেছে। বুঝতে পেরেছো? তো এখানে যদি জি ম্যাম। এরকম হয় যে রিপিটেড ফ্যাক্টর থাকে, তখন কিন্তু আমরা একটু ভিন্নভাবে লিখব। ভিন্নটা কি এটা একটু দেখি। যদি রিপিট না হয় তাহলে তো বললাম a বাই b বাই, আর যদি রিপিট করে, যেটা রিপিট করলো, প্রথমে তুমি কোনটা রিপিট করলো? x-1 রিপিট করলো, সো a বাই x-1 লিখবে। তারপর রিপিট করে কত হলো? b বাই x-1 হোল স্কয়ার। তার মানে হলো ডিগ্রি যদি ধরো এরকম নিচে যদি x-1 হোল কিউব থাকে নিচে, উপরে কি আছে সেদিকে আমাদের দেখার দরকার নেই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে লিখব a বাই x-1, তারপরে কি লিখব? প্লাস দিয়ে x-1 কিউব প্লাস b বাই কত লিখব? ডিগ্রি এক এক করে বাড়তে থাকবে, x-1 হোল স্কয়ার। তারপরে প্লাস c দিয়ে ডিগ্রি আরো একটা বাড়বে, x-1 হোল কিউব, যেহেতু হোল কিউব পর্যন্ত আছে। বুঝতে পেরেছো? তার মানে হলো কিউবের জন্য 3টা পাবো, পাওয়ার 4 হলে 4টা পাবো।
আর স্কোয়ারের জন্য আমরা 2 পাবো। সো রিপিটের কেসটা হলো এভাবে করে লিখতে হবে। এটা দেখা যাচ্ছে আমরা এভাবে করে লিখেছি। এটা কি বোঝা গেছে? আর জি ম্যাম। রিপিট না, এখানে রিপিট না, কিন্তু নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিগ্রি সেম। যদি ডিগ্রি ইকুয়াল হয়, যে দেখতে পেরেছো গ্রেটার অর ইকুয়াল, আমি আগেই বলেছি গ্রেটার বেশি অথবা সমান যদি হয় সেক্ষেত্রে একটা কনস্ট্যান্ট যোগ আকারে আসবে। তবে কনস্ট্যান্টটা কত হবে সেটা ডিপেন্ড করে নিউমারেটর মানে লবের এক্স এর সহগ, এক্স এর কোফিসিয়েন্টটা কত আছে সেটা যোগ আকারে আসবে। আর বাকিটা কিন্তু রিপিট করে নাই বলে a বাই b বাই, এখানেও রিপিট করে নাই, সো a বাই b বাই c বাই। আচ্ছা, রিপিট করেছে এটা তো ডিসকাস করেই ফেললাম। এবার আমরা দেখি যে রিপিট করেছে, রিপিট করে নাই। এটা কি রিপিট করেছে বলো তো? এটা এখানে ডিনোমিনেটরের দিকে রিপিট করে নাই। না ম্যাম, করে নাই। করে নাই, কিন্তু আমরা কি এটাকে লিনিয়ার টার্ম বলবো? না, ভাঙা তো যাবে না। প্রথমটা লিনিয়ার, প্রথমটা হলো লিনিয়ার, আর পরেরটাকে বলা হয় কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক ফাংশন হলো, কোয়াড্রেটিক যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন হলো যে এক্সপ্রেশনে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, সেটাকে বলা হয় কোয়াড্রেটিক। তাহলে একটা হলো লিনিয়ার, x - 1 লিনিয়ার, আর একটা হলো কোয়াড্রেটিক। এই যে লিনিয়ার আছে আর কোয়াড্রেটিক আছে। লিনিয়ারের জন্য তো একই রুল, এখানে যে রুলে লিনিয়ারের জন্য হবে এখানেও সেম রুলে লিনিয়ারের জন্য হবে। কিন্তু কোয়াড্রেটিকের জন্য যেটা হবে সেটা হলো bx প্লাস c। a যেহেতু চলে গিয়েছে তারপরের লেটার b, সো bx প্লাস c এই ফর্মে। এখানে যদি x স্কয়ার থাকে তাহলে bx প্লাস c। কিন্তু ধরো এরকম আছে 1/x³ - 7, সেই ক্ষেত্রে কি হবে? এটা কিন্তু কোয়াড্রেটিক না, এটা হলো কি বলবো, পাওয়ার হলো 3, ডিগ্রি 3। এটা হলো একটা এক্সপ্রেশন যার ডিগ্রি 3। সেই ক্ষেত্রে আমরা এটাকে কি ফর্মে লিখব? উপরে লিখব, যদি তার আগে কিছু না লিখে থাকি তাহলে লিখব ax²। তোমরা দেখতে পাচ্ছ এখানে x² প্লাস 4 দেখার দরকার নেই। x² যখন আছে তখন আমরা x থেকে শুরু করেছি, তার মানে 1 কমিয়ে দিয়েছি, তারপরে আরো 1 কমিয়েছি। এখানে x এর মান, এখানে ছিল 2 - 1 মানে 1, তারপরে এখানে হলো 2 - 2 মানে 0। 0 বলে কিন্তু c এর আর কোফিসিয়েন্টটা বসে নাই। বোঝা গেছে? সো এখানে পাওয়ার 1 1 করে কমবে, ax², তারপরেরটা হবে bx, তারপরেরটা কি হবে প্লাস c। হ্যাঁ, আর নিচে হবে x³ - 7। এই সো কোয়াড্রেটিক বা ডিগ্রি যদি মোর হয় কোনো একটা ফ্যাক্টরের ডিগ্রি যদি এর চেয়ে বেশি হয়, 2 বা তার চেয়ে বেশি, তাহলে আমরা এই মেথডে সেটাকে লিখব। তো আমরা এখানে আসলে কোয়াড্রেটিক ফর্মটাই বেশি থাকে, এর চেয়ে বেশি থাকে না, কারণ এক্সপ্রেশনটা অনেক টাফ হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা আছে লিনিয়ার, একটা আছে কোয়াড্রেটিক। তো লিনিয়ারের জন্য তো আমরা a বাই লিখে দিলাম, আর কোয়াড্রেটিকের জন্য bx প্লাস c। আবার যদি তুমি এটাকে এরকম মনে করো আমি লিনিয়ারটা পরে লিখবো, কোয়াড্রেটিকটা আগে লিখবো, তাহলে তুমি লিখবে ax, আনসার কিন্তু একই আসবে, ax প্লাস b ডিভাইডেড বাই তুমি লিখবে x² প্লাস 4। এগুলো যেন কনফিউশন না থাকে এজন্য আমি দিয়ে দিচ্ছি প্লাস, এবার তুমি c দিবে x - 1। ক্যালকুলেশন করার পরে কিন্তু আনসার একই আসবে। এরপরে দেখো এখানে কি হয়েছে বলো তো? এটাতে এর ডিনোমিনেটর দেখো কি কি আছে। ম্যাম এখানে রিপিট হয়েছে। রিপিট হয়েছে? আমাকে একদম ধরে ধরে বলো কে কে আছে, কি ধরনের টার্ম আছে, কার রিপিট হয়েছে? ম্যাম x² প্লাস 1 এর রিপিট হয়েছে, এটা কোয়াড্রেটিক টার্ম ম্যাম। কোয়াড্রেটিক, ভেরি গুড। হ্যাঁ, কোয়াড্রেটিক টার্মের রিপিট হয়েছে। আর এক্সটা কি টার্ম? ম্যাম লিনিয়ার। লিনিয়ার, কারণ x - 0। এই x
এ এই ফর্মটাকে বলা হয় এটা হলো তার রুট আর 1টা হলো তার ডিগ্রি। সো শুধু x মানে হলো x - 0, তার মানে তার অরিজিনটা হলো 0 আর ডিগ্রিটা হলো 1, কাজে এটা হলো লিনিয়ার। তার মানে একটা লিনিয়ার ফ্যাক্টর আছে আর একটা কোয়াড্রেটিক ফ্যাক্টর আছে রিপিটেড ফর্মে। তাহলে লিনিয়ার ফ্যাক্টরের জন্য আমরা a/x লিখব, আর কোয়াড্রেটিক প্লাস রিপিটেশন, রিপিটেশনের জন্য কি হয়, নিচে প্রথমে পাওয়ারটা 1 কমে যায়, হোল স্কয়ার আছে, 1 কমে পাওয়ারটা হলো 1, তারপরের বার হবে হোল স্কয়ার। ঠিক আছে? আর কোয়াড্রেটিকের জন্য হলো bx + c, প্রথমবার যদি bx + c হয়, যেহেতু ফর্মটা কোয়াড্রেটিক, এখানেও কোয়াড্রেটিক, তারপরেরটা হবে dx + c। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এটা বুঝে গেলাম। এখন একটা অঙ্ক একটু দেখি যে পার্শিয়াল ফ্র্যাকশনে কিভাবে সলভ করতে হয়। এখানে এই অঙ্কটা একটু ডিটেইলসে করা আছে, ডিটেইলস ক্যালকুলেশন নেই, কিন্তু মোটামুটি আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো, তোমরা এটা ক্যালকুলেশন করতে পারবে। প্রথমত এখানে কোশ্চেনে বলেই দেয়া থাকবে, যদিও এখানে কোশ্চেনে বলে দেয়া নাই যে পার্শিয়াল ফ্র্যাকশনে রিজলভ করো বা পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করো, কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে। বাট কোশ্চেনে অনেক সময় বলে দেয়া থাকে, মোস্টলি বলে দেয়া থাকে, বিকজ ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একাধিক ফর্মুলা আছে। সো তোমাকে তখন বলে দেয়া থাকলো ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস ফাংশন বাই ইউজিং পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। তাহলে তুমি প্রথমে কি করবে, যে ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে হবে, এটার এল অফ বের করতে হবে, এই ফাংশনটার এল অফ দিস ফাংশন বের করতে হবে। তো প্রথমে এটাকে তুমি কি করবে, পার্শিয়াল ফ্র্যাকশনে রিজলভ করে নিবে, ভেঙে নিবে পার্শিয়াল ফ্র্যাকশনে। তারপরে গিয়ে তার ইনভার্স ল্যাপ্লাস, ইনভার্স বের করতে বলেছে, এল ইনভার্স, তারপরে গিয়ে কিন্তু তার ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করবে। সো এটার ইনভার্স বের করা মানে এটাকে যে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করেছো তার ইনভার্স বের করা। তাহলে আমরা একটু দেখি কিভাবে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে বের করলাম আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে। প্রথমে বললাম লেট আস ফার্স্ট রিজলভ দিস ফাংশন ইনটু পার্শিয়াল ফ্র্যাকশন, পার্শিয়াল ফ্র্যাকশনে রিজলভ করে নিচ্ছি। এবার তোমরা আমাকে বলো, উপরের দিকে আমাদের তাকানোর দরকার নেই, উপরে আমরা প্রথমে পুরো ফাংশনটা লিখবো, লিখে ইকুইভ্যালেন্ট সাইন দিব, বিকজ বোথ সাইড আর ইকুইভ্যালেন্ট, দে আর নট ইকুয়াল। ইকুয়াল মানে কিন্তু কোএফিসিয়েন্ট সেম টু সেম হতে হয়, তো তারা ইকুয়াল না, আমরা কিন্তু এখানে ইকুইভ্যালেন্ট সাইন দিয়েছি। ইকুইভ্যালেন্ট মিন্স the strong characteristics, main characteristics of the two side is equal, same, এটা হলো ইকুইভ্যালেন্ট। তো আমি এখানে ইকুইভ্যালেন্ট সাইন দিলাম, সাইন দিয়ে যেহেতু আমি সেম লিখি নাই, এবিসি এর মাধ্যমে লিখেছি, সেজন্য ইকুইভ্যালেন্ট বললাম। এখন তোমরা আমাকে বলো এখানে কি কি গুণাকারে আছে, লিনিয়ার, কোয়াড্রেটিক, রিপিটেশন। ম্যাম এখানে দুইটা লিনিয়ার, s আর s-1 আর s স্কয়ার প্লাস 4 কোয়াড্রেটিক। হ্যাঁ, s আর s-1, এটা হলো s আর এটা হলো s-1, এই দুটো আছে লিনিয়ার। তার মানে প্রথমটাকে লিখবো a বাই, তারপরেরটাকে লিখবো b বাই, তাই না? b বাই, জি ম্যাম। হ্যাঁ, এরপরে আছে কোয়াড্রেটিক, দেয়ার ইজ নো রিপিটেশন, তাহলে আমরা কি লিখবো, cs প্লাস d। আমাদের কিন্তু এর আগে আমরা যখন পার্শিয়াল ফ্র্যাকশন গুলো দেখছিলাম তখন ভেরিয়েবল ছিল x, আর আমাদের ফুরিয়ার ল্যাপ্লাসে তো ইনভার্স যখন আমরা বের করি, কার ইনভার্স বের করি বলতো, আমরা কিন্তু শিখেছি এল অফ ft, মানে টাইম ভেরিয়েবলের একটা ফাংশনকে যখন ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা হয় তখন আনসারটা পাওয়া যায় ফ্রিকোয়েন্সি ডোমেইনে, এটা হলো fs। তো আমরা যখন fs কে ফ্রিকোয়েন্সি ডোমেইনকে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বের করব, fs এর ইনভার্স করব, তখন আমরা আনসারটা কিসে পাবো, টাইমে পাবো। এই তো এই জন্য আমাদের যেহেতু ইনভার্স আমরা বের করছি, এই কারণে আমাদের ফাংশনটা কার ফাংশন, s এর ফাংশন, s এর ফাংশন। সো আমরা এখানে s দেখতে পাচ্ছি, তো এখানে যেহেতু s আছে এখানে, তাহলে আমরা লিখবো cs প্লাস d, তাই না? x এর পরিবর্তে কি লিখবো, s লিখবো। এই তো, এটা বুঝতে কারো অসুবিধা আছে এই লাইনটা? আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি, এখন আমরা এইটাকে তো বললাম ইকুইভ্যালেন্ট, এটাকে আমরা কখন বলবো, কখন কাজে লাগাতে পারবো, যখন আমরা a b c d এর মান পাবো।
সো আমরা প্রথমে গেজ করে একটা স্ট্র্যাটেজি ফলো করে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করলাম। and now our target is to get the specific partial fraction, একেবারে সুনির্দিষ্ট partial fraction পেতে চাই, সেই ক্ষেত্রে we need to find the value for a b c d, তাই না? তো আমরা এখন এই a b c d টা কিভাবে বের করতে হয় সেটা দেখে নিই। তুমি তখন কি করবে, বোথ সাইডে ডান পাশে যেটা আছে ডান সাইডটাকে তুমি লসাগু করো। ডান সাইডকে লসাগু করলে কি হবে, s ইনটু a ক্যালকুলেশন গুলো তোমরা করবে, আমি করে দিচ্ছি, নিশ্চয়ই তোমরা তুলে নিচ্ছ। এই ডান সাইডে তুমি এলসিএম টা তৈরি করলে, এবার বলো তো উপরে কত কত আসবে, লসাগু করার নিয়ম কি? এটা দিয়ে এই এলসিএম টাকে মানে লিস্ট কমন মাল্টিপল কে ভাগ করবে, ভাগ করলে আর কে কে থাকে? হ্যাঁ, সেটা এর সাথে ইনটু হবে না, এর সাথে ইনটু হবে এরকম ইনটু s স্কয়ার প্লাস 4, তারপরে b এর সাথে k ইনটু হবে, বলো দেখি। ম্যাম s ইনটু a স্কয়ার প্লাস 4। হ্যাঁ, bs ইনটু s স্কয়ার প্লাস 4, আর c এর সাথে s minus 1. আমরা শুধু c এর সাথে না বলে cs প্লাস d এর সাথে বলবো, তাই না? cs প্লাস d এর সাথে গুণ হবে, কে গুণ হবে? s ইনটু s স্কয়ার s মাইনাস 1, বোঝা গেছে? এটা কিন্তু আমার উপরের অংশ। এবার তোমরা দেখো বাম পাশে আর ডান পাশে নিচের অংশ সেম না? তাহলে আমরা দুই পাশ থেকে নিচের অংশ বাদ দিলে দুই পাশের উপরের অংশ ইকুয়াল হয় না? জি ম্যাম। এই যে দেখো সেই লাইনটাই এখানে লিখেছে, বোঝা গেছে? এইবার তুমি ABCD এর মানগুলো টেকনিক্যালি বের করবে। তোমার টার্গেট হলো যে কোনো একটা মান বসিয়ে, তোমরা এখানে আমাকে কোশ্চেন করতে পারো এস এর মান কেন 0 ধরেছেন। আমি বলবো এটা একটা টেকনিক যে এস এর মানটা 0 ধরলে আমার কিছু টার্ম বাদ হয়ে যায়, আর কোনো কারণ নেই। তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ এটা কত, এস কে আমি কি ফর্মে বারবার তোমাদের এই যে লিখে দেখাচ্ছি, এস কে যদি আমি s-0 আকারে লিখি তাহলে এই টার্মটা তখনই ভ্যানিশ হয়ে যায় যখন s এর মান 0 হয়। আবার আমি যদি s-1 পাই, এই টার্মটা তখনই ভ্যানিশ হয়ে যায় যখন s এর মান 1 হয়। আমি যদি s+4 পাই, এই টার্মটা তখনই ভ্যানিশ হয়ে যায় যখন s এর মান -4 হয়। বোঝা গেছে? জি ম্যাম। তাহলে আমাদের টার্গেট হচ্ছে কিছু টার্মকে ভ্যানিশ করে দেওয়া যাতে করে সহজেই আমরা ABCD এর মান পাই। সিম্পল কথাবার্তা, একদমই আমরা শুধুমাত্র সেই মানটাই পুট করতে চাই যে মানটা বসালে কিছু টার্ম টার্মিনেট হয়ে যাবে। তো আমরা এখানে s এর মানটা 0 বসালাম। তোমরা দেখো বাম পাশে s এর মান 0 বসালে কত থাকে আর 4, এই যে 4 লিখলাম। ডান পাশে s এর মান 0 বসাও, s এর মান 0 বসালে এখানে কত থাকে? s এর মান 0 বসালে প্রথম ম্যাম 4a 1 -1, তারপরটা হবে 4, -1 আর 4 কি গুণ আকারে আছে না? জি ম্যাম। -4a, 4a এই যে -4a, বাকিটা কোথায় গেল? এই s টা 0 মানে হোল টার্মটা 0, এই s টা 0 মানে হোল টার্মটা 0। বোঝা গেছে? জি সো ম্যাম। এখান থেকে সহজেই কিন্তু আমি এর মান পেয়ে গেলাম। কত পেলাম? -1 -1 পেয়ে গেলাম, এই যে এর মান হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি আবার কিছু টার্ম 0 করতে চাই, তাহলে আমি s এর মানটা 1 ধরব। s এর মান 1 ধরলে এই টার্মটা 0 হয়ে যাবে আর এই টার্মটা 0 হয়ে যাবে, যেহেতু এখানে s এর মান 1 বসালে এটা 0 হয়ে যায় আর এখানে s এর মান 1 বসালে এটা 0 হয়ে যায়, এই দুটো টার্ম 0 হয়ে যায়। তাহলে এবার s এর মান 1 বসাও, বাম পাশে কত থাকবে? 5, এটা 5 না? জি ম্যাম। 5 থাকে। আর ডান পাশে এখানে শুধু বসবে এটাতে, s এর মান 1 গুণ আকারে আছে, সো শুধু b। আর এখানে s এর মান 1, 1 স্কয়ার মানে 1 প্লাস 4 মানে 5, তার মানে হলো 5b।
5 জি ম্যাম। দিলাম, এই যে দেখো মানটা একদম ডিটেলসে বসিয়েছে। তো আমরা 5b পেলাম। 5b ইকুয়াল টু 5, তার মানে b ইকুয়াল টু 1। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এবার তো আমাদের দুটো মান আমরা পেয়ে গেলাম, a এবং b এর মান। c এবং d এর মান প্রয়োজন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি s এর এরকম কোনো মান নেই যেটা বসালে আমাদের একাধিক টার্ম 0 হয়ে যায়। আমরা এখানে s এর মান যদি -2 বসাই স্কয়ারের কারণে +4 হয়ে যায়। সেই ক্ষেত্রে তোমাদেরকে এটা একটা মানে ফান্ডামেন্টাল থিওরি অফ এলজেব্রা। এলজেব্রার কিন্তু একটা ফান্ডামেন্টাল থিওরি হলো এরকম, ধরো বামে আছে দুটো এক্সপ্রেশন ax² + bx + c। এই এক্সপ্রেশনের সাথে অন্য একটা এক্সপ্রেশন যার ডিগ্রি সেম ডিগ্রি একটা এক্সপ্রেশন ইকুয়াল হবে, এখানে আছে ax² বলবো + bx + c। এই দুটো এক্সপ্রেশন তখনই সমান যখন ইন্ডিভিজুয়ালি x² এর কোএফিসিয়েন্ট বোথ সাইডে সমান। x² এর কোএফিসিয়েন্ট কত বোথ সাইডে? বামে x² এর কোএফিসিয়েন্ট হলো a, ডানে x² এর কোএফিসিয়েন্ট হলো a। তার মানে ইন্ডিভিজুয়ালি যখন কোএফিসিয়েন্ট গুলো সমান হয় তখন এক্সপ্রেশন দুটো সমান হয়। আবার বামে x এর কোএফিসিয়েন্ট হলো b, ডানে x এর কোএফিসিয়েন্ট হলো b। বামে কনস্ট্যান্ট টার্ম মানে কি? x⁻0 এর কোএফিসিয়েন্ট। x⁻0 এর কোএফিসিয়েন্ট হলো c, ডানে x⁻0 এর কোএফিসিয়েন্ট হলো c। সো দিস ইজ ফান্ডামেন্টাল থিওরি অফ এলজেব্রা, যেখানে আমরা বলেছি দুটো এক্সপ্রেশন ইকুয়াল হওয়া মানে প্রতিটা যে ডিগ্রি অফ ভেরিয়েবল আছে তাদের কোএফিসিয়েন্ট ইন্ডিভিজুয়ালি ইকুয়াল হবে। তো এই কনসেপ্টটাকে মাথায় নিয়ে আমরা কি করেছি, বোথ সাইড থেকে s³ এর কোএফিসিয়েন্ট কে ইকুয়েট করেছি। কার কোএফিসিয়েন্ট? s³। ঠিক আছে? এখন তোমরা দেখো বাম পাশে এই এক্সপ্রেশনে আসবে, এটাকে ইকুয়েশন নাম্বার 2 দিয়ে রাখবে। যেটাকে ফ্র্যাকশন আকারে লিখেছো সেটা তো 1 লিখেছো, আর এটাকে 2 দিলে তোমরা বলতে পারবে এখানে বোথ সাইড অফ 1 বলেছে কিন্তু 1 তো এটাকে ডিক্লেয়ার করেছে, তো আমরা 2ই বলবো, তাহলে আমাদের বসাতে সুবিধা হবে। 1 ও প্রয়োজন আছে, সেজন্য আমরা এটা আলাদা করব। তো 2 এ যদি আমরা বসাই তাহলে আমরা কি পাই? এখানে যদি বসাই, এখানে বসানো নয়, এখান থেকে যদি কম্পেয়ার করি, এখান থেকে বাম পাশে s³ এর সহগ কত? বামে s³ আছে? না ম্যাম, নাই। s³ নাই মানে তার সহগ 0। জি s³ ম্যাম। কখনো নাই হতে পারে না, কিন্তু তার সহগটা হলো 0। সো আমরা এখানে 0 লিখলাম। বোঝা গেছে এটা? জি ম্যাম। আচ্ছা, ডানে s³ কত কোথায় কোথায় আছে বলো তো? এখানে কি s³ আছে প্রথমটাতে? ম্যাম গুণ করলে তো s³ পাই, s আর s² গুণ করলে। গুণ করেই তোমাকে বের করতে হবে। দেখো এখানে s আর s² গুণ করলে s³ হয়, তার সাথে গুণ আছে কে? a। a। তার মানে এই টার্মে s³ এর সহগ হলো a, তো তুমি লিখলে a প্লাস এই যে প্লাস সাইনটা। এবার এই s² আর as টা গুণ করলে s³ হয়, তার সাথে কে আছে গুণ আকারে? b। b, তো তুমি লিখলে b। তারপরে তুমি এই তিনটাকে গুণ করো, s আর s-1 গুণ করলে এখানে একটা s² আসবে, তার সাথে এখানে যদি as কে গুণ করো কি হবে? s³। s³ তার সাথে সহগ হলো c, তার মানে a + b + c। এখন তুমি প্রিভিয়াসলি a আর b এর মান পেয়ে গিয়েছো। a b এর মান পেয়েছো না? এর মান -1, b এর মান 1। সেই মানটা তুমি যদি বসিয়ে দাও এখানে, অবশ্যই তুমি c এর মানটা পেয়ে যাবে। a এর মান হলো -1, b এর মান 1, কাটাকাটি গিয়ে 0, বাম পাশে যেহেতু 0, সো c এর মানটা তুমি 0 পেয়ে গেলে। এবার তোমার দরকার হলো d এর মান বের করা। d এর মান বের করার জন্য আমরা দেখব যে d টা কার সহগ হিসেবে নেওয়া যায়। তো এখানে d টা নেয়ার ক্ষেত্রে যেটা করেছে, কোএফিসিয়েন্ট অফ s, d তো কোএফিসিয়েন্ট অফ s না, d তো কোএফিসিয়েন্ট অফ s²। ও কোএফিসিয়েন্ট অফ s ও হয়, এটাকে গুণ করে দেখো কি হচ্ছে। আমি c এর গুণে যাচ্ছি না,
এখানে ডি ইন্টু এস ইন্টু এস মাইনাস ওয়ান মানে হলো এস স্কোয়ার মাইনাস এস, তাই না? সো ডিটা এস স্কোয়ারেরও কোফিসিয়েন্ট, এস এরও কোফিসিয়েন্ট, তার মানে এখানে এস এর কোফিসিয়েন্ট হলো মাইনাস ডি। তো আমরা যদি উভয় পক্ষ থেকে এস এর কোফিসিয়েন্ট নিই, এটা কি বোঝা গেছে? জি ম্যাম। প্রয়োজন হচ্ছে এস এর কোফিসিয়েন্ট বের করা, সেজন্য আমি এটা করলাম। এখন আমার কোশ্চেন হলো এখানে এস এর কোফিসিয়েন্ট কত বাম পাশে? ম্যাম 1। 1 লিখলাম 1। এখানে এস এর কোফিসিয়েন্ট কত? এখানে কি শুধু এস বলে কিছু আছে? আছে। ম্যাম গুণ করলে পাবো 4s পাবো। হ্যাঁ 4s পাবে, তার সাথে এ আছে, তার মানে 4a। সো জি ম্যাম। কোফিসিয়েন্ট হলো 4a। এখানে 4bs, 4bs না? জি ম্যাম। 4bs হলো এস এর কোফিসিয়েন্ট 4b, আর এখানে হলো মাইনাস ds, এস এর কোফিসিয়েন্ট হলো মাইনাস d। তো a b এর মান তো তুমি জানো, একটা হলো -1 আর একটা হলো 1। a এর মান -1 বসালে -4, b এর মান 1 বসালে +4, +4 -4 ক্যান্সেল হয়ে গেল, থাকলো -d। বাম পাশে আছে 1, সো d এর মান হলো -1। এভাবে করে টেকনিক্যালি তুমি a b c d এর মানটা বের করবে। তো আমরা a b c d এর মান বের করেছি, আমাদের এই মানগুলো প্রয়োজন হচ্ছে এটার জন্য। এবার আমরা ABCD এর মান একে বসিয়ে দিব। একে বসালে এর মান পেলাম -1, তার মানে -1/s, দেখতে পাচ্ছ -1/s। তারপরে b এর মান হলো 1, 1/s - 1। কোথায় দেখালাম? এই যে +1/s - 1। তারপর CS + D, c এর মান কত পেয়েছি? তার মানে এটা 0 হয়ে গেল। আর d এর মান কত পেয়েছি? -1, তার মানে সামনে একটা মাইনাস সাইন আসবে, এই যে সামনে একটা মাইনাস সাইন। আর 1/s² + 4, এই যে 1/s² + 4। সো আমরা চমৎকার ভাবে কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে ফেললাম। এই যে এখন মূল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা মানে এই ফ্র্যাকশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলেই তো চলবে নাকি? চলবে? জি ম্যাম। ল্যাপ্লাস করলে মূল ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম হবে না? আবার জি ম্যাম হবে। ইনভার্স করলে এই ফাংশনের মাধ্যমে করলে আমরা পেয়ে যাব। সো আমরা এখানে যদি বলি এরকম যে বোথ সাইডে ইনভার্স ল্যাপ্লাস নিয়েছে, আসলে সেটা বলার প্রয়োজন নেই, আমরা এইভাবে বলবো নাও দ্য ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস মিন্স ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ দিস। এটার ইনভার্স মানে হলো এটার ইনভার্স, লিখলাম সেভাবে। এবার আমরা আসি ফর্মুলার জায়গায়, যে কিভাবে আমরা চিন্তা করব ইনভার্স কিভাবে বের করতে হয়। সেখানটাতে আমরা গত ক্লাসেও বলেছিলাম আমাদের রেজাল্টগুলো মুখস্থ থাকতে হবে। যেমন 1/s, কাকে ইনভার্স করলে 1/s পাই? ম্যাম 1/s L of 1। জি ম্যাম L of 1। L of 1 যদি 1/s হয়, তার মানে L ইনভার্স 1/s মানে 1 না? জি ম্যাম। 1। এই যে এখানে 1 লেখা হয়েছে, আর মাইনাসটা হলো এই যে সামনে একটা মাইনাস আছে, এজন্য -1। বোঝা গেছে? এবার আসি 1/s - 1 কার জন্য? এটা ফার্স্ট শিফটিং প্রপার্টি। ফার্স্ট শিফটিং প্রপার্টিতে আমরা বলেছি L of e to the power at, এটা ইকুয়াল টু আমরা পাবো 1/s - a। এটা হলো ফার্স্ট শিফটিং প্রপার্টি। তার মানে L ইনভার্স 1/s - a সমান কত পাবো? আমি e to the power 80। e to the power 80। এখন আমাদের অঙ্কটাতে a এর জায়গায় কত আছে? 1 আছে, তার মানে আমরা e to the power 3 পাবো, তাই না? এই যে জি ম্যাম। এই এবার আসি, এখানে আছে 1/s² + 4। এই ফর্মের কোন ধরনের fs কিন্তু আমাদের কাছে নেই। আমাদের কাছে কি ধরনের fs আছে?
আমাদের কাছে fs আছে a/s² + a² ফর্মে। এই ফর্মটা আছে। এই ফর্মটা হলো sin 80 এর জন্য, L of sin 80 এর জন্য। sin 80 ইকুয়াল টু এটা। এখন আমি যদি আমার যে ফাংশনটা আছে সেটা হলো 1/s² + 4, 1/s² + 4, এটাকে আমি a বাই কিভাবে লিখতে পারি? a কত এখানে বলো তো? s² + 4 মানে a কত? 2। 2। আমি এটাকে লিখলাম ধরো s² + 2s²। তার মানে a বাই ফর্মে যদি লিখতে চাই আমার উপরে কত লিখতে হবে? 2 লিখতে হবে। এই 2টা যে বাড়তি লিখেছি আমি সামনে হাফ দিয়ে গুণ করব না? জি ম্যাম। নিশ্চয়ই হাফ দিয়ে গুণ করব। সো আমি এখন যদি এটার ইনভার্স ল্যাপ্লাস বের করি তাহলে আমি কত পাবো? এটা যদি ম্যাম sin sin 80 2t। sin 2t, তার মানে হাফ sin 2t পাবো। এই যে দেখো লেখা হয়েছে হাফ sin 2t। বোঝা গেছে? জি ম্যাম। এই তো হয়ে গেল আমাদের পার্শিয়াল ফ্র্যাকশন ইউজ করে আমরা যেভাবে করে ইনভার্স ল্যাপ্লাস। এই অংশটা কিন্তু ইনভার্স যা করে ইনভার্সের অঙ্কগুলো যেভাবে করেছি সেভাবে, শুধু এইটুকু হলো পার্শিয়াল ফ্র্যাকশন মেথডে রিজলভ করা। এবার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একেবারে মূল ইউজটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা। তোমাদেরকে ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্স ছিল? ম্যাট্রিক্স এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা কোর্স আছে না? জি ম্যাম, MDE। আচ্ছা তোমরা কি বলতে পারবে, তোমরা তো এখন অনেকটাই সিনিয়র হয়েছে, তোমাদের আর নিজেদের কোর্স কয়টা বাকি আছে? সব শেষ? আচ্ছা নিজেদের কি কি কোর্স করেছো বলো তো, আমি একটু শিখতে চাই তোমাদের থেকে। ম্যাম অনেক বাকি আছে, চাপা মারছে ম্যাম। আচ্ছা ওর শেষ, তোমার শেষ হয় নাই পিয়াল? পিয়াল বলো তো কি কি কোর্স তুমি করেছো? সাজ্জাদ কি কি কোর্স করেছো? ম্যাম ম্যাথের? না না তোমাদের সিএসসি। ম্যাম কোর্স তো ম্যাম হাতে গোনা কিছু বাকি আছে ম্যাম, যেমন ম্যাম স্যাড বাকি আছে, আর ম্যাম ইংলিশের একটা কোর্স বাকি আছে, আর ম্যাম ম্যাথের এমডি বাকি আছে, ম্যাট্রিক্স এন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। না না আমি কম্পিউটার হ্যাঁ সায়েন্সের ম্যাথ কোর্স নাকি আমি কম্পিউটার কম্পিউটার সায়েন্সের নাকি ম্যাথ কোর্স ম্যাম? কম্পিউটার সায়েন্সে। আমি বললাম তো আমি তোমাদের থেকে শিখতে চাই, আমি তো শেখাতে পারছি না, একটু একটু তোমাদের থেকে শিখে শিখে তো শেখাতে পারবো। ম্যাম ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, কম্পিউটার অর্গানাইজেশন। মেশিন লার্নিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। মেশিন লার্নিং, ম্যাম আমাদের কাছ থেকে শিখে ভালো কিছু করতে পারবেন না ম্যাম? আরে শুরু তো করলে শুরুই সাবধান। ম্যাম ভিজুয়াল ইন্টারনেট প্রোগ্রামিং। তোমরা যেটুকু শেখাতে পারবে সেটুকু তো মানে যারা কিছু ম্যাম জানে সহজের না মধ্যে আছে ম্যাম ISM, ইনফরমেশন সিস্টেম ম্যানেজমেন্ট। ইনফরমেশন সিস্টেম। আচ্ছা তোমাদের যে যে কোর্সগুলো করেছো সেই কোর্সগুলোর কোথাও কি তোমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো ইউজ দেখেছো? কোথায় দেখেছো? আসলে ম্যাথমেটিক্স এর কোর্সগুলোর কোথাও ইউজ দেখেছো নিজেদের কোর্স করার ক্ষেত্রে? ম্যাম আমাদের ডিপার্টমেন্টাল কোনো কোর্সে ডিফারেনশিয়াল ইকুয়েশন তো ইউজ করে নাই। করে নাই? জি ম্যাম। ম্যাম মূল কারণ হচ্ছে আমাদের যে মানে ম্যাম বিভিন্ন ক্ষেত্রে, যেমন ম্যাম ম্যাথের সাথে কম্পিউটার নেটওয়ার্ক কোর্সে যে সূত্র প্রতিপাদন বা ওগুলোতে ডিফারেনশিয়াল ইকুয়েশন ইউজ করে, কিন্তু ওগুলি হচ্ছে স্যারেরা পড়ায় না, স্যারেরা জাস্ট সূত্রটাই পড়ায় যায় এরকম ম্যাম। ফোরিয়ার অ্যানালাইসিস এর অনেক ওই যে সাইন কস জি ম্যাম, মানে ম্যাথমেটিক্স এর সাথে আমাদের কম্পিউটার সায়েন্সের ডাটা কমিউনিকেশন, তারপর কম্পিউটার নেটওয়ার্ক,
এগুলিতে ইউজ হচ্ছে। ফুরিয়ার অ্যানালাইসিসে চাই জানতে চাই এইটাই বিষয়টা যে তোমরা এই যে কষ্ট করে এবং সব সময় স্টুডেন্টরা কোশ্চেন করতে থাকে, অ্যাজ আই এম নট ফ্রম ইউর ডিপার্টমেন্ট, এটা তো আমরা ডিফারেন্ট ডিপার্টমেন্টে ক্লাস নিচ্ছি, যেমন ট্রিপলিতে, আর্কিটেকচারে, কম্পিউটার সায়েন্সে, সিভিলে। তো এটা তো পসিবল না যে আমি সব ডিসিপ্লিনের একেবারে ইন ডিটেলস জানবো। হয়তো এখন যারা বের হয়ে আসছে তাদের জন্য হয়তো পসিবল, বাট আমার টাইমিং এ এটা কভার করে নাই। তো আমার এটা কোশ্চেন যে তোমরা এই যে ম্যাথমেটিক্স কোর্স গুলো করছো সেটা কেন করছো? কোথাও কোনো ইউজ পাচ্ছ কিনা? জি ম্যাম, জি ম্যাম, লজিক তো আছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা আচ্ছা, আমার কাছে একটা কমনলি তো মনে হয় যে ম্যাথমেটিক্স ছাড়া কি কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং গুলো, মানে যদি একেবারে বলি যে লজিক্যাল অ্যাক্টিভিটিস করা সম্ভব কিনা? না ম্যাম, না ম্যাম, সম্ভব না। না, একদম না, একদমই সম্ভব না। আচ্ছা, আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটার কতটুকু আইডিয়া তোমাদের কাছে আছে আমি জানি না, আমি একটু শর্টলি বলি। আমাদের মূল যেই কাজ, তোমাদের মূল যে কাজ, তোমরা যারা প্রোগ্রামার তারা যে কাজটা করো, তারা তো রিয়েল লাইফ প্রবলেমকেই একটা ফরম্যাটে নিয়ে আসো নাকি? জি ম্যাম। রিয়েল লাইফ প্রবলেমকে যখন একটা ফরম্যাটে নিয়ে আসো, বেশিরভাগ আমাদের রিয়েল লাইফ প্রবলেম কিন্তু নন লিনিয়ার, লিনিয়ার না। মানে লিনিয়ার কথাটার মানে হলো সরল রেখা। আমাদের জীবন তো সরল রেখায় কমই চলে। নেচারের দিকে তুমি তাকালেও দেখবে সবকিছুর যে ডিসপ্লেটা, সবকিছুই কিন্তু নন লিনিয়ার ফর্মে আছে। তো নন লিনিয়ার ফর্মে তুমি যখন প্রোগ্রামিং করো বা কোনো একটা বড় ধরনের প্রজেক্টে কাজ করতে চাও, যেটাকে অর্গানাইজ করতে চাও, সেটা তোমাকে করতে হলে কিন্তু তোমাকে আগে সেই জিনিসটাকে একটা মডেল দাঁড় করাতে হবে। সেই মডেলটা কিন্তু ইকুয়েশনের মাধ্যমে, অনেক সময়, অনেক ক্ষেত্রে মোস্টলি ইকুয়েশনের মাধ্যমে মডেলিংটা হয়ে থাকে। তারপর প্রোগ্রামার সেই ইকুয়েশনটাকে নিয়ে কাজ করে, সেটার হয়তো ফিজিক্যাল একটা ইন্টারপ্রিটেশন দেওয়ার চেষ্টা করা হয়। তো যখন নন লিনিয়ার জিনিসকে ম্যাথমেটিক্যালি মডেলিং করা হয়, তখন কিন্তু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই। শুধুমাত্র লিনিয়ার যে ইকুয়েশনটা আছে, সেই ইকুয়েশনের জন্য আমরা 12 বছর ধরে যে এলজেব্রাইক ইকুয়েশন শিখেছি, সেগুলো হচ্ছে লিনিয়ারের জন্য। তার মানে লিনিয়ার রিলেশনশিপের জন্য হচ্ছে এলজেব্রাইক ইকুয়েশন, আর নন লিনিয়ারের জন্য হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। নন লিনিয়ার মানেই হচ্ছে এ ধরনের ফর্মেট হবে, যে কোনো জিগজ্যাগ ফর্মই হোক না কেন সেটা কার্ভ আকারে হবে, আর যেটা কার্ভ আকারে হবে সেটার সেই ইকুয়েশনটার মডুলেশনটাই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের এতটাই ভ্যারাইটিস এবং সলভিং প্রসিডিউর এত ডিফিকাল্ট, ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটার মূল ডিফিকাল্টির জায়গা হচ্ছে লটস অফ মেথডস। তো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের বিষয়টা হলো এটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলভ করাটাকে অনেকটা সহজ করে দিয়েছে, কারণ এটা একটা প্রসেসেই অলওয়েজ সলভ করে। সো ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের একেবারে একটা ফান্ডামেন্টাল ইউজ হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা, যেখানে আমরা দেখি যে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার যে অনেকগুলো মেথড আছে, সেখান থেকে একটা স্ট্রং এবং কমন মেথড হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। তো আমরা একটু একটা বাউন্ডারি কন্ডিশন সমৃদ্ধ ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে যদি তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সে সলভ করো, তাহলে কিন্তু তুমি বুঝে উঠতে শুরুতেই পারবে না যে তুমি কোন মেথডে সলভ করবে, কারণ ওখানে এত এত মেথড আছে। কিন্তু ল্যাপ্লাস ট্রান্সফরমেশনে যখন সলভ করবে, তোমার কিন্তু মেথড একটাই। তো আমরা এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু দেখি যে কি আছে। y ডাবল প্রাইম, এই কথাটার মানে হলো ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার। আমরা এখানে কিন্তু এক্স না, এখানে টাইমের সাপেক্ষে ডিটি স্কয়ার। ডান দিকে ফাংশন দেখতে পাচ্ছ টি এর ফাংশন, সো টি এর সাপেক্ষে। তারপরে আছে y প্রাইম, y প্রাইম মানে হলো dy বাই dt। তারপরে সরি dy বাই dt, এটা হলো y প্রাইমের ভ্যালু। তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, যে ইকুয়েশনে ডেরিভেটিভ আছে, স্লোপ আছে, সেই ইকুয়েশনই হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন।
তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এটা সেকেন্ড অর্ডার। অর্ডার মানে হলো কতবার ডেরিভেটিভ আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে দুইবার ডেরিভেটিভ আছে। সো এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তোমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন কোর্সটা একটু রিকল করতে পারো তাহলে দেখবে সেখানে শুধু ফার্স্ট অর্ডার সলভ করার জন্যই আমরা 6টা 7টা মেথড, 6টা 7টা না তার চেয়ে বেশি মেথড আছে, কিন্তু আমরা কমনলি 6-7টা মেথড তোমাদেরকে শিখিয়ে থাকি শুধু ফার্স্ট অর্ডার সলভ করার জন্য, এইটুকু সলভ করার জন্য। তো অর্ডার যখন আরো হায়ার হতে থাকে আরো ডিফিকাল্টি বাড়তে থাকে, কিন্তু ল্যাপ্লাসের মাধ্যমে দেখো আমরা এটাকে কতটা সহজে সলভ করতে পারি। তার আগে আমি একটু বলে নিই এই দুটো জিনিস দিয়ে কি মিন করে। ধরো তোমার একটা ইকুয়েশন আছে y = √t, এটা হলো একটা অ্যালজেব্রাইক ইকুয়েশন। যদি এটাকে তুমি একবার ডেরিভেটিভ করো dy/dt, y = 2√t লিখলাম আমি, y = ধরো 2√t, dy/dt সমান কত? কেউ বলতে পারবে dy/dt সমান কত? এখানে একটা 2 আছে, 2 তো 2, √t মানে কি? t এর পাওয়ার কত? হাফ। হাফ, t to the power half, t to the power half এর ডেরিভেটিভ কি? হাফটা সামনে হাফ চলে আসবে, ম্যাম হাফ টি টি টু দি পাওয়ার হাফ মাইনাস 1। হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ। জি ম্যাম। এই তো এটা হলো dy/dt আমরা পেলাম। এখন তুমি দেখো y = 2√t, এটাকে যদি তুমি ড্র করতে চাও, এদিকে যদি t থাকে আর এদিকে যদি y ফাংশন থাকে, তাহলে এটাকে যদি তুমি ড্র করো এরকম একটা স্লোপ কার্ভ পাবে, এটা হলো √t ফাংশন। এই এটা তুমি পেলে। এখানে যদি তুমি দেখো t এর মান 0 পয়েন্টে, t এর মান কত? 0 পয়েন্টে, 0 পয়েন্টে t এর মান কত? 0। 0। আর এই জিরোটা যখন বসালাম তার মানে t এর মান যখন 0 তখন y এর মান কত? y মানে হলো এই ফাংশনটা, ফাংশনের মান কত? হাইট কোথায়? t যখন 0 তে, হাইটটা তখন কোথায়? 0 তে, এখানেই আছে, তাই না? এটাকে লেখা হয় t এর মান যখন 0, y এর মান তখন 0, 0 না? জি ম্যাম। t এর মান যখন 0, y এর মান তখন 0, এটাকে লেখা হয় y0 = 0। তার মানে কোন জিরোটা কার জন্য? y0 = 0, এই কোন জিরোটা কার জন্য বলো তো? এইটা হলো, এই জিরোটা হলো ভেরিয়েবলের জন্য আর এটা হলো ফাংশনের জন্য, ডান পাশেরটা হলো ফাংশনের জন্য। বুঝে গেছে? সো জি এটা ম্যাম। দিয়ে আমরা বুঝালাম y0 = 0 মানে হলো মূল ফাংশনটা 0 পয়েন্টে, t এর মান যেখানে 0 ফাংশনটা সেখানে 0। আমি একটা एग्जांपल দিলাম আর কি, এটা জেনা এই ইকুয়েশনের ক্ষেত্রে, আমার ইকুয়েশনটার ক্ষেত্রে না, এই ইকুয়েশনের ক্ষেত্রে একটা বাউন্ডারি কন্ডিশন দিয়েছে যে যখন তোমার t এর মানটা 0 হবে তার মানে sin 0 এর মান 0 না? sin 0 এর মান 0 কিনা? 0। তো t জি এর মান ম্যাম। যখন 0 হবে তখন y টা 0 হবে, এটা তোমাদেরকে বলে দিয়েছে। এটা হলো একটা বাউন্ডারি কন্ডিশন বলে, এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, শুরুতে যে কন্ডিশনটা দিয়ে দেয়া থাকে এটা একটা ইনিশিয়াল কন্ডিশন। এরপরে তোমাকে বলেছে y প্রাইম 0 = 0। দেখো আমি যদি y প্রাইম মানে dy/dt, এটাকে লিখলাম y প্রাইম। এখন y প্রাইম 0 কথাটার মানে হলো যখন t এর মান 0 তখন y প্রাইম এর মান 0। এবার আমরা দেখি √t যখন আমরা করলাম তখন আমরা y টা কত পেলাম। বা আমি যদি আরো একটু ইজি একটা ইকুয়েশন নিই তাহলে তোমাদেরকে একটু সহজে দেখাতে পারি। আমি এখানে লিখলাম ½ t²। এই যদি আমি y প্রাইম করি, হাফ তো থাকবে, তার সাথে ইনটু 2 আসলো আর হবে t, তার মানে আমি পেলাম y প্রাইম = t, y পেলাম ½ t², y প্রাইম = t পেলাম। আমি তোমাদের এখানে আবার ফিগারে দেখাচ্ছি, y ½ t² এর যে শেপটা হবে সেটা হলো এরকম শেপ, হলো না? আচ্ছা আমি পুরোটা ক্লোজ করে দিচ্ছি।
এটা কিন্তু আমি হাফ টি স্কয়ার ড্র করলাম, ইউ এর মতো একটা শেপ, হাফ টি স্কয়ার। এটা হলো y ইকুয়াল টু হাফ টি স্কয়ার। তোমরা যদি মূল ইকুয়েশনের দিকে দেখো তাহলে মূল ইকুয়েশনে টি এর মান 0 বসালে y এর মান 0। আবার ফিগারে যদি দেখো, ফিগারের দিকেও যদি তাকিয়ে দেখো তাহলে তুমি দেখো এখানে টি এর মান 0 এবং এখানে ফাংশন y ফাংশনের মানটাও 0। এটাকে বলা হয় y0 = 0। যখন টি এর মান 0 তখন ফাংশনের মান 0, ডানেরটা হলো ফাংশন। এবার এটাকে ডেরিভেটিভ করি, y প্রাইম ইকুয়াল টু আমরা পাবো হাফ ইনটু 2t মানে t। এখন দেখো y প্রাইম ইকুয়াল টু t, এই t ফাংশনটা হলো একটা স্ট্রেট লাইন যেটা এর মাঝখান দিয়ে যাবে, এই এটা হলো t ফাংশন। তাহলে t এর মান যখন 0, এটা হলো ভেরিয়েবল t এর মান যখন 0, ফাংশন t এর মান তখন কি 0। এটাকে লেখা হয় y প্রাইম 0 = 0। তার মানে হলো t এর মান যখন 0 তার ডেরিভেটিভের মানটাও 0। তো এই ধরনের একটা ফাংশনের কথাই এখানে বলা হয়েছে, এটাই হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। অথবা 0 হলে 0 আর 1 হলে তো 1। এই 1 হলে কেমন হবে শেপটা, এরকম, ঠিক আছে? এই হলো ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, তোমাদের দিয়ে দেওয়া আছে। এবার আমরা দেখি যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা কিভাবে করব। আমরা কিন্তু এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করতে চাই। সো প্রথমে লেখা আছে টেকিং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন অফ বোথ সাইড উই হ্যাভ বলে ওরা এক স্টেপ অ্যাডভান্স করে ফেলেছে, ফলে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা একটু ডিটেইলসে করব। এটার বোথ সাইডে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে আমি এভাবে লিখব, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বোথ সাইডে নিচ্ছি y ডাবল প্রাইম, তোমরা লিখে নাও -4y প্রাইম প্লাস 4y। আর 10 মিনিট লাগবে, তোমাদের যেহেতু পরীক্ষা আছে, কালকে পরীক্ষা আছে। জি ম্যাম, কালকে পরীক্ষা আছে ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছি। 64 কনস্ট্যান্ট টার্ম, আর আমরা l অফ লিখব sin 2t। তার মানে আমি কিন্তু বোথ সাইডে l নিয়েছি, ঠিক আছে? এখন বামে লিনিয়ারিটি প্রপার্টি কি বলে? লিনিয়ারিটি প্রপার্টি বলে বামে যোগাকারে যারা আছে প্রত্যেককে তুমি আলাদা করে দাও। l অফ y ডাবল প্রাইম -4 l অফ y প্রাইম প্লাস 4 l অফ y। কি বোঝা গেছে এটা? ইকুয়াল টু হলো 64 l অফ sin, ও sin 4t তো না, sin 2t, sin 2t। এটুকু বোঝা গিয়েছে? কি তোমরা এটা বুঝতে পেরেছো? হ্যালো, বোথ সাইডে এই যে এই পাশেও এল নিয়েছি আর এই পাশেও এল নিয়েছি, আর কিছু না, এই যে দেখেছো। এবার আমি এল দিয়ে প্রথমটা রেল মাইনাস দ্বিতীয়টা রেল প্লাস তৃতীয়টা রেল, এখানে যে প্লাস মাইনাস গুলো আছে সেগুলোর মাধ্যমে আলাদা করে দিয়েছি, আর কিছু করি নাই, কোনো কাজই করি নাই। কি বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমি বাম পাশে পেলাম l অফ y ডাবল প্রাইম -4 l অফ y প্রাইম প্লাস 4 l অফ y। এটা কোত্থেকে পেলাম? মার্জিয়া, হ্যাঁ বাম পাশ থেকে পেয়েছি, শুধুমাত্র প্লাস মাইনাস গুলোকে আলাদা করে দিয়েছি, এটা লিনিয়ারিটি প্রপার্টি। এবার আমি প্রথমে l অফ y ডাবল প্রাইম দিয়ে কি হয় সেটা তোমাদের দেখাচ্ছি। আমরা একটা ফর্মুলা এরকম জানি কিনা, l অফ f টু দি পাওয়ার n t
ডেরিভেটিভের এই ফর্মুলা কি জানে? সেখানে লেখা ছিল f টু দি পাওয়ার n minus 1 into capital Fs. ক্যাপিটাল Fs মানে কি বলতো? ক্যাপিটাল Fs মানে কি? পিয়াল বলো, পিয়াল কই চলে গেছে? ম্যাম আসি। আচ্ছা, মন জি, ম্যাম। নাই নাকি? না ম্যাম, ক্যাপিটাল এফএস কি ম্যাম বুঝতেছি না। ক্যাপিটাল Fs মানে L of ft। জি ম্যাম। মার্জিয়ার মনে নাই? সাজ্জাদ তো ম্যাম। দুটো ক্লাস না করে ট্র্যাকের বাইরে চলে গেছে, মনে আছে? আচ্ছা, এরকম করে আমরা পাওয়ার কমতে থাকবে এবং লাস্টে আমাদের কিন্তু শুধু f of 1 0 এরকম হবে। f of 1 মানে কোনো ডেরিভেটিভ নেই। তো এখন আমরা কম্পেয়ার করি আমাদের l of y ডাবল প্রাইম এর সাথে। আমি কিন্তু fn লিখেছি, y ডাবল প্রাইম মানে দুইবার। আমার f এর জায়গায় y আসলো, তাহলে এখানে যদি দুইবারের জন্য n এর জন্য n minus 1 হয়, দুইবারের জন্য কত হবে? y এর পাওয়ার ম্যাম কত হবে? 11 minus 1। এখানে তোমাদেরকে যেভাবে আছে সেভাবে দেখাই, তাহলে তোমাদের এটাই বেটার বোঝার ক্ষেত্রে। l of y double prime equal to, এটা হবে, এখানে যদি ডাবল প্রাইম থাকে s স্কয়ার দিয়ে শুরু হবে, s স্কয়ার ইনটু fs হয়, s এর পাওয়ার কমবে, s এর পাওয়ার s স্কয়ার ইনটু fs, তারপরে মাইনাস হবে, এই সাইনটা মাইনাস, এরপরে s এর পাওয়ার আরো এক কমবে, s অফ, এবার কিন্তু f0 হয়, f0, f এর জায়গায় কত আছে? আমাদের f এর জায়গায় কত আছে? y, তাহলে আমরা লিখবো y0, f0 এর জায়গায় y0। তারপরের বার যখন আমরা করব মাইনাস, এখন s এর পাওয়ার যদি আমরা আরো এক কমিয়ে দিই, আর s থাকে? থাকে না। যখন লাস্টে আর s থাকে না সেই ক্ষেত্রে f প্রাইম 0 বসে, তার মানে হচ্ছে y প্রাইম 0 বসবে, y প্রাইম 0। এটাই হলো y ডাবল প্রাইম এটা। তো এটার সাথে যদি আমরা মিলাই s স্কয়ার fs মানে কি? l of ft। সো আমি লিখলাম l of ft। আমাদের এখানে f কিন্তু নাই, আমাদের এখানে হলো yt, l of yt, বুঝে গেছে? মাইনাস s ইনটু y0 মাইনাস y প্রাইম 0। এই এবার এর সাথে তোমরা কম্পেয়ার করবে l of y প্রাইম কে। একবার যদি হয়, দুইবারের জন্য s স্কয়ার, একবারের জন্য কি s হবে না? s। আর l of yt, তারপরের বার যেহেতু s হয়ে গেল, তারপরের বার হয়ে যাবে y প্রাইম 0। এখানে কিন্তু t এর মানটা 0 এর প্রাইমের জায়গাটায় আমরা এটা বসিয়েছি, l of y প্রাইম যেটা, সেই l of y প্রাইম কে আমরা লিখেছি এইটুকু। এরপরে 4 ইনটু l of y। এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি যেখানে l of yt লিখেছি, এখানে l of yt লিখেছি, তারা কি l of yt লিখেছে এখানে? না ম্যাম। লিখে নাই। তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি, এটা ধরে নিচ্ছি l of yt কে, এত বড় জিনিসকে বারবার লেখার চেয়ে ওরা বলছে এটা বেটার তুমি এই সিম্বল ইউজ করো।
সে মানে ধরে নিলাম, বোঝা গেছে? ওয়াই প্রাইম মানে কি? ওয়াই প্রাইম না, ওয়াই বার মানে হলো এল অফ ওয়াই জে। তার মানে যেখানে যেখানে এল অফ ওয়াই টি আছে সেখানে সেখানে কি লিখেছে? ওয়াই বার। তো আমরা যদি মূল ইকুয়েশনে দেখি, আমি এল অফ ওয়াই ডাবল প্রাইম করেছি, এল অফ ওয়াই প্রাইম করেছি, আর এল অফ ওয়াই মানে কত? এল অফ ওয়াই মানে হলো ওয়াই বার। সো আমি এটাকে ওয়াই বার লিখলাম, বোঝা গেছে? আচ্ছা, ডানে এবার আসো, 64 তো থেকে যাবে, 64 আছে, সরি এটা 64। এল অফ সাইন 2t, এল অফ সাইন 2t কে আমরা কি লিখব? এল অফ সাইন at হলো a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে এল অফ সাইন 2t হলো 2 বাই s স্কয়ার প্লাস 2 স্কয়ার। ঠিক আছে না? এই এটা লিখলাম, এই যে তারাও সেটাই লিখেছে। এখন ডান পাশে তো পেয়ে গেলাম 64 ইনটু 2 বাই s স্কয়ার প্লাস 4 মানে 128 বাই s স্কয়ার প্লাস 4। আর বাম পাশে এখন আমরা গুণ করে দেব। বাম পাশের গুণের ক্যালকুলেশনটা দেখি। s স্কয়ার y প্রাইম মাইনাস s y0 মাইনাস না y প্রাইম না y বার মাইনাস y প্রাইম 0। এবার এটাকে -4 দিয়ে গুণ করেছি, আর এটা তো 4 আছে, তাতে করে কোনো কাটাকাটি যাচ্ছে? এই লাইনটা আমরা কিভাবে পেয়েছি? এটাকে ক্যালকুলেশন করো। এখানে আমি দেখাচ্ছি s স্কয়ার y বার মাইনাস s y0 মাইনাস y প্রাইম 0, তারপরে -4 s y বার মাইনাসে মাইনাসে প্লাস 4 y0 কি হয়েছে এখানে বলো দেখি? কোত্থেকে এটা পেলাম? এই ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে। y0 সমান আমরা কত ধরে নিয়েছি শুরুতে ইনিশিয়ালি? y0 সমান 0, y প্রাইম 0 সমান 1, y0 সমান কি? এটা হয়ে গেল 0, আর y প্রাইম 0 সমান 1। সো এটা যদি 0 হয়ে যায় মানে এই টার্মটা চলে গেল, আর y প্রাইম 0 সমান হলো 1, y প্রাইম 0। তার মানে আমরা পাবো x স্কয়ার y বার মাইনাস 1 মাইনাস 4s y বার প্লাস 4y0 এর মান আবারও 0, এটা কাটা গেল প্লাস 4y। দেখতে পেয়েছো? তার মানে y0 দুটো জায়গায় আছে, সেটা 0 হয়ে গেল, আর y বার 0 একটা জায়গায় আছে, সেখানে 1 হলো। এভাবে করে আমরা বাম পাশটা ইনিশিয়াল ভ্যালুগুলো বসিয়েছি, বসিয়ে এটা পেলাম। এবার এখান থেকে আমরা কি কমন নিব? y বারটা কমন নিব, আর যে কনস্ট্যান্ট টার্ম -1 আছে তাকে ডান পাশে পাঠিয়ে দিব, এই যে +1 হয়ে গেল। আর এগুলো থেকে y বার কমন নিলে থাকে s স্কয়ার মাইনাস 4s প্লাস 4, এই যে হয়ে গেল 1 প্লাস 128 বাই s স্কয়ার প্লাস 4। এখন s স্কয়ার মাইনাস 4s প্লাস 4 এটাকে ওরা লিখেছে s মাইনাস 2 হোল স্কয়ার, ফ্যাক্টরাইজ করেছে, তার মানে s মাইনাস 2 ইনটু s মাইনাস 2। এখানে দেখো এটাকে হোল স্কয়ার করলো, করে s মাইনাস 2 হোল স্কয়ার করেছে, করার পর এই s মাইনাস 2 হোল স্কয়ারকে ডান পাশে পাঠিয়ে দিয়েছে। ডান পাশে পাঠালে 1/s মাইনাস 2 হোল স্কয়ার হবে, আর এটার সাথে s মাইনাস 2 হোল স্কয়ার গুণ আকারে আসবে। দেখো 1/s মাইনাস 2 হোল স্কয়ার আবার 128 বাই যেটা আছে তার সাথে s মাইনাস 2 হোল স্কয়ার গুণ আকারে। এবার আমরা এখান থেকে এই অংশটা থেকে ওরা সরাসরি কিন্তু এই লাইনটা লিখেছে। তোমাদের কি করতে হবে? এখান থেকে এই লাইনে কিভাবে আসবা?
কিভাবে বলো? পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে। কিভাবে আসবে? হ্যাঁ, দেখো এখানে দুটো ফ্যাক্টর, একটা হলো রিপিটেড, প্রথমটা s-2 হোল স্কয়ার রিপিটেড, তার মানে তুমি লিখবে a/s-2 প্লাস b/s-2 Successful. A/s2. c/s-2 plus d/s-2 whole square plus es plus f divided by s square plus 4। এই ক্যালকুলেশন করার পরে কিন্তু তোমরা এই লাইনটা পাবে। সো আমি এখানে তোমাদের শুধু ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছি, ইউজ পার্শিয়াল ফ্র্যাকশন মেথড। পার্শিয়াল ফ্র্যাকশন বলবো এফ মেথড, এটা তোমরা ফলো করবে, করে এই লাইনটা বের করবে। এবার বামে যে ওয়াই বার লিখেছো, ওয়াই বার কথাটার মানে হলো ওয়াই বার, এই কথাটার মানে হলো এল অফ ওয়াইটি, এল অফ ওয়াইটি। এখন এল অফ ওয়াইটি কে তুমি যদি এলটাকে ডান পাশে নিয়ে যাও, এল ইনভার্স হয়ে যাবে, বামে শুধু ওয়াইটি থাকবে। ওয়াই মানে কিন্তু ওয়াইটি আকারে, ফাংশনটার নাম ওয়াই, কিন্তু সে কোন ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে, সেটা হলো টি ভেরিয়েবলের উপর। সো ওয়াইটি ইকুয়াল টু এন ইনভার্স, ডান পাশে যেটা আছে সেটা পাবে। এখানে কিন্তু আচ্ছা, এই দুটো টার্মকে যোগ করে দিয়েছে, করে এক করে দিয়েছে, -8/s-2 হোল স্কয়ার প্লাস 16 plus 1 17/s-2 হোল স্কয়ার প্লাস 8s/s স্কয়ার প্লাস 4, এটা তুমি পেয়েছো। এখন 8/s-2 1/s-2 এটা কার ইনভার্স করলে আমরা পাই? কাকে ইনভার্স করলে, কোন ফাংশনকে ইনভার্স করলে আমরা এটা পাই? e টু দি পাওয়ার 2t কে। তো আমরা এখানে आंसर হিসেবে e টু দি পাওয়ার 2t লিখব। তারপরেরটা যখন হোল স্কয়ার আকারে থাকবে, তোমরা কিন্তু এটাও জানো পাশাপাশি t টু দি পাওয়ার n এর জন্য যেটা হবে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা, সেটা হলো 1/t টু দি পাওয়ার n প্লাস 1, তার মানে পাওয়ার আরো এক বেড়ে যাবে। এই তো তোমরা সেখান থেকে কিন্তু এটা পেয়ে গেলে, এই যে t into e to the power 2t, আচ্ছা t into e to the power 2t এই ফর্মে গুণাকারে। আর এটা তো হচ্ছে উপরে s আছে, নিচে s স্কয়ার প্লাস 4, তার মানে cos 2t এর ফর্মুলা। উপরে s, এরটা বাইরে থাকলো, s/s স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে হলো cos 2t। সো সরাসরি তুমি ফর্মুলাটা ইউজ করতে পারো। এভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের সহজ একটা সমাধান, যেখানে একাধিক মেথডটা আমরা উল্লেখ করি না। তো তোমরা এটা দেখে ক্যালকুলেশন যদি নিজেরা করো, আমরা বিশ্বাস যে তখন আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তারপরেও সমস্যা থাকলে আমাকে জানাবে, এটাও তোমরা ট্রাই করবে। দুটো অঙ্ক অ্যাট লিস্ট করলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে কিভাবে ক্যালকুলেশন হবে। ঠিক আছে? আর এটা করার দরকার নেই, কনভলিউশন যেহেতু আমি পড়াইনি, কনভলিউশনটা এখানে অ্যাপ্লাই করারও প্রয়োজন নেই। এখন বলো তোমাদের কিছু কোয়েরি আছে কিনা? আচ্ছা, আমাদের একটা সিটিও তো বাকি আছে, তাই না সাজ্জাদ? একটা নিয়েছি না? জি ম্যাম, একটা সিট নিয়েছি। একটা নিয়েছি, অ্যাসাইনমেন্টটা তো জমা দিয়েছো নাকি? ম্যাম অ্যাসাইনমেন্ট নিয়ে আমার মেসেজটা পাইছিলেন ম্যাম? আমি তো মেসেজটা দেখি নাই। ও ম্যাম, কালকে আপনাকে কল দিছিলাম ম্যাম, বিজি পাইছি, পরে এইজন্য মেসেজ দিছি ম্যাম।
আমাকে কি মোবাইলে মেসেজ দিয়েছো না গুগল ক্লাসরুমে? না ম্যাম, মোবাইলে। মোবাইলে? মোবাইলে তো আমি তোমার মেসেজ পাইনি। ম্যাম আমি মানে ওই পরশু রাত্রে ম্যাম জমা দিতে পারিনি ম্যাম, কালকে সকালে ম্যাম করছিলাম। 8 তারিখ 2টা পরীক্ষা ছিল, 9 তারিখ একটা পরীক্ষা ছিল। ও আচ্ছা, তারপর হ্যাঁ আমার পেয়েছি, হ্যাঁ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, অ্যাসাইনমেন্ট তো আমি সেটা দেখব। ম্যাম আমি জমাই দিতে পারিনি, এখন কোথায় জমা দেবো ম্যাম আমি? টার্ন ইন হচ্ছে না তোমার? না ম্যাম, টার্ন ইন হয় না ম্যাম। টার্ন ইন তো লেট হলেও টার্ন ইন হয়, না হওয়ার তো কথা না, লেট শো করে বাট টার্ন ইন তো হয়। ম্যাম টার্ন ইনের অপশনই চলে গেছে ম্যাম। ও আচ্ছা, টাইমটা বেশি ল্যাপস হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে কি, আমি যদি তোমাকে বলি যে তুমি আমাকে মেইলে পাঠাও, পরে যদি এটা মিস করি তাহলে তো আমার জন্য আবার আরেকটা ভোগান্তিতে পড়বো আমি। ম্যাম তাহলে কি গুগল ক্লাসরুমে পোস্ট করে দিব ম্যাম, পোস্টের তুমি সাথে গুগল অ্যাটাচ করে? ক্লাসরুমের যেখানে তোমার কমেন্টের জায়গায় থাকে না, সেখানে পোস্ট করে দাও। ম্যাম মানে এমনিতে আমরা যে পোস্ট করি ওভাবে ম্যাম? ওইভাবে ছাড়া তো তুমি গুগল ক্লাসরুমের আর কোন অপশনে পোস্ট করবে না। আমার জি ম্যাম। অপশন যেটা দিয়েছি সেটা তোমার হচ্ছে না। আচ্ছা ম্যাম। ম্যাম আমারও একই অবস্থা। ওখানে দিয়ে তোমরা অবশ্যই মেনশন করবে আমাকে যে তোমাদের কি কি সমস্যা হয়েছিল, কি কারণে তুমি এটা লেট সাবমিট করছো, এবং এটা যে তোমার অ্যাসাইনমেন্ট সে কথাটা ক্লিয়ার করে লিখবে। আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম। সিটিটা 13 তারিখ পরীক্ষা দেওয়ার পরে দিয়ে দিলে? সিটিটা না না, যে কোনো একদিন না ভাইয়া, মানে সিটি মানে আমাদের হ্যাঁ 13 তারিখে পরীক্ষাটা দেওয়ার পরে দিয়ে দিলে ভালো। একসঙ্গে আমি ম্যাম সেটাই বলছি। 3 ঘন্টা পরীক্ষা দিয়ে ম্যাম একসাথে আবার সিটি কিভাবে দেবো ম্যাম? সিটি আর কতক্ষণ লাগবে? সিটি তোমার হয়তো 20-25 মিনিটের একটা কোশ্চেন থাকবে, 20-25 মিনিট এক্সট্রা টাইম তুমি লিখবা, এই তো। আবার পরে হলে তোমার জন্য পেন্ডিং থেকে যায় জিনিসটা, একসাথে করে ফেললা, একটু আধা ঘন্টা না হয় তুমি বাড়তি প্রেশার নিলে আর কি। ট্রিপলি 6 ঘন্টা পরীক্ষা দিচ্ছে না, তোমরা তো 3 ঘন্টা দিচ্ছ। আমার মতে তো ম্যাম 14 তারিখ হইলে ভালো হইতো ম্যাম, 13 তারিখ পরীক্ষা শেষ, 14 তারিখ যদি। আচ্ছা তোমরা তাহলে নিজেরা একটু আলোচনা করে আমাকে বলো, জানাও যে কোন সময় তোমরা দিতে চাও। সাজ্জাদ আমাকে তাহলে একটু জানিও। অন্য তো আরো আছে, তাদের সাথে কথা বলো, কথা বলে তারপরে জানাও। হ্যালো ম্যাম। আমার মনে হয় কি তোমাদের প্রিপারেশন, এটা আমার কাছে মনে হয় যে 30 মিনিটস একটু বাড়তি কষ্ট হলেও তোমার ওই মুহূর্তে মাথায় সবকিছু থাকবে, যেভাবেই হোক তুমি তো একটা পরীক্ষা দিচ্ছ, তো কষ্ট করে আর 30 মিনিট লিখে ফেললে এরকম ইনফরমেশন গুলো মাথায় থাকলো। ম্যাম ফাইনাল ইনকমপ্লিট। বুঝি নাই। যাদের ইনকমপ্লিট আছে তাদের তো ইনকমপ্লিট, তাদের তো সিটির ব্যাপার স্যাপার নেই। সেটা হলে আবার পরেরটা আরো পরে, তারপরেরটা আরো পরে, সেরকম আসবে। এখানে তো আমি আসলে আমার কাছে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে তোমরা যা পরীক্ষা দিচ্ছ কোনোটা সময়ের মধ্যে, কোনোটাতে একটু সময় বেশি, সবগুলাই ওয়ান কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট না? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই আর কি। তো এখন কথা হচ্ছে যে জবাবদিহিতার জায়গায় আসলে আমার একটু প্রবলেম আছে, আমি একটা প্রবলেমেটিকই, আমি কিছু কিছু জিনিস থেকে বের হয়ে
তো সে কারণে তুমি সিটি দিচ্ছ, মানে ধরো তুমি একটা শর্ট টাইমের মধ্যে একটা দিচ্ছ, এই যে তোমার একটা মানসিক প্রিপারেশন। তুমি একটা মিড টার্ম ফাইনাল দিচ্ছ, তুমি 3 ঘন্টার একটা পরীক্ষা দিচ্ছ, এটা তোমার একটা মেন্টাল প্রিপারেশন। আবার তুমি ধরো 2 দিন 3 দিন ধরে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছ, ঠিক আছে আমার এখন টাইম আছে। এই প্রিপারেশন গুলো আমার অঙ্কে কিছু যায় আসে না, আমি জানি তোমরা কিভাবে অঙ্ক করছো, তোমরাও জানো তোমরা কিভাবে অঙ্কগুলো করছো দিচ্ছ, তারপরেও আমি জানি তোমরা সর্বোচ্চ তোমাদের এফোর্ট দেওয়ার চেষ্টা করছো যেহেতু অনলাইনে। কিন্তু সেখানে তুমি এই যে ডিফারেন্ট টাইমকে ইউজ করার যে একটা প্র্যাকটিস, একটা ডিসিপ্লিন, সেটা কিন্তু লাইফের জন্য ইম্পর্টেন্ট। আমি কি বুঝাতে পেরেছি আমার কথাটা? হ্যালো, আমি জাস্ট ডিফারেন্ট জিনিসকে কনসিডারেশনে নেয়ার যে একটা কোয়ালিটি, ডিফারেন্ট মানুষের সাথে মেশা, ডিফারেন্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করার যে একটা কোয়ালিটি, সেটাকে অ্যাডাপ্ট করাটাই হচ্ছে আসলে স্টুডেন্ট লাইফের একটা বড় কাজ। একাডেমিক জিনিসগুলো তুমি এখন যত যাই শেখো না কেন, তুমি যখন কাজের ক্ষেত্রে যাবে তুমি তখন বলবে যে আমাকে তো টিচাররা কিছুই শেখায় নাই, আমি কিছুই শিখি নাই, আমি এখন এসে সব শিখছি। এবং আমরাও তাই বলেছি। বুঝতে পেরেছো? এটা হচ্ছে হাতে খড়ি, তোমাদেরকে একটা হাতে খড়ি দেওয়া হচ্ছে, তুমি নিজেই তোমার নিজের যেটুকু প্রয়োজন সেটুকু তুমি নিজের প্রয়োজনে নিজেই শিখবা। কিন্তু এই যে বিভিন্ন ধরো ডিফারেন্ট টিচার, কোন টিচার একটু বেশি, তোমরা বলো, আমরাও বলেছি একই কথা, কোন টিচার একটু বেশি করা, কোন টিচার একটু টাইটলি খাতা দেখে, কেউ একটু সফটলি খাতা দেখেন, কেউ একটু সফট, কেউ একটু কনসিডারেবল। এই সব কিছুই স্টুডেন্টের জন্য ইম্পর্টেন্ট। ডিফারেন্ট পার্সোনালিটিকে ফেস করা, সেটাকে সাথে অ্যাডজাস্ট করা, ডিফারেন্ট সিচুয়েশনকে হ্যান্ডেল করা, এগুলোই আসলে স্টুডেন্ট লাইফে শেখার বিষয়। আর বাদ বাকি একাডেমিক জিনিস, সেটা আমার ওপিনিয়ন, তোমরা নিজেরা নিশ্চয়ই মূল্যায়ন করবে, যে বাকি জিনিসগুলো তোমরা নিজেদের প্রয়োজনেই শিখবে। এখন যা শিখছো দিস ইজ নাথিং, এটা একেবারে আলটিমেটলি যখন কাজের ক্ষেত্রে যাবে তখন বলবে যে না, আমরা তেমন কিছুই শিখে আসতে পারি না, আমাদের এখন অনেক কিছু শিখতে হচ্ছে, অনেক কিছু শিখতে পেরেছি। এবং আমার মনে আছে আমাদের একজন সিনিয়র, আমি যখন উনি চাকরিতে জয়েন করেছে ওনার সাথে দেখা করতে গিয়েছি, তো আমাকে বলে যে এই যে তোমার টিচারকে গিয়ে বলবা যে তোমার টিচারদের চেয়ে আমি ভালো পড়াতে পারি। তার মানে হচ্ছে তার তখন মনে হচ্ছিল যে আমি তো ক্লাসে কিছুই শিখি নাই, এখন আমি অনেক ম্যামের নেট মাঝে মধ্যে মানে ডিসকানেক্ট হয়ে যায়। আমিও তাই ভাবছিলাম। কিন্তু কি আমি কি শুধু এইটুকুই আসলে মিন করেছি? পিয়া ম্যাম আপনার কথা কিছু আসে নাই ম্যাম। তাহলে আর এখন রিপিট করা যাচ্ছে না, যদি রেকর্ড করে থাকো তাহলে শুনবে, না হলে আবার আরেকদিন শোনাবো। ও সেটুকু তো যাই না ওখানে। জি ম্যাম, কারো কাছেই আসে নাই ম্যাম। আচ্ছা, আমি বলছিলাম যেটা, যে তুমি এই যে স্টুডেন্ট লাইফে তুমি একাডেমিক জিনিসপত্র শিখছো, ঠিক আছে, এই একাডেমিক জিনিসপত্র কাজের ক্ষেত্রে গিয়ে তুমি তখন দেখবে, তুমি বলবে যে আমি তো তখন কিছু শিখি নাই, এখনই আমি শিখছি। তোমার প্রয়োজনে, তোমার ওন ইন্টারেস্টে তুমি নিজেই শিখে নিবে। কাজে স্টুডেন্ট লাইফে শুধু তোমাদেরকে ট্র্যাক ধরিয়ে দেওয়া, যে এটা এই ট্র্যাক, এটা এই ট্র্যাক, যাতে করে তুমি নিজে খুঁজে পাও, একটা পথ খুঁজে পাও। তাহলে স্টুডেন্ট লাইফে তোমার কাজ কি? এত টাকা দিয়ে তুমি কি শিখছো? হ্যাঁ, নিয়ম অনুবর্তিতা শিখছো, কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ডিফারেন্ট পিপলের সাথে সেটা শিখছো, কিভাবে সিচুয়েশনকে হ্যান্ডেল করতে হয় সেটা শিখছো, কিভাবে আন্দোলন করতে হয় সেটা শিখছো, কিভাবে কম্প্রোমাইজ করতে হয় সেটা শিখছো। এই সব কিছুই হলো স্টুডেন্টদের শেখা। বুঝতে পেরেছো? তো আমি এই যে ডিফারেন্ট টাইমিং এ পরীক্ষা নিতে চাই, যেমন সিটি হলে শর্ট টাইমে,
মিড হলে একটু বেশি টাইমে, অ্যাসাইনমেন্ট ছোট কোশ্চেন কিন্তু টাইম অনেক। তার মানে হলো ডিফারেন্ট সিচুয়েশনকে তুমি কিভাবে হ্যান্ডেল করছো, তোমার মানসিক প্রস্তুতিটা কেমন, এগুলো কিন্তু তোমার কাছে এখন মনে হবে না যে এগুলো আমার উপর কোনো ইম্প্যাক্ট ফেলেছে, কিন্তু লং রানে অফকোর্স এগুলো ইম্প্যাক্ট ফেলবে। যেমন করে আমরা যে পরিবেশে বড় হই সেভাবেই সেই পরিবেশটা আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে, সেরকম ভাবে এই সিচুয়েশন গুলো তোমাদের উপর ইম্প্যাক্ট ফেলবে। সেজন্য কিন্তু আমি সব সময় চাই যেটা যেই মোডে থাকে সেটাকে সেই মোডেই সেই কাজটা করতে। বোঝাতে পেরেছি? একাডেমিক জিনিসটা তো একটা ফরম্যাট, যে এই জিনিসগুলো আমাদের যেটুকু সিলেবাস আছে আমরা ধারে কাছেও যেতে পারি না। সো দিস ইজ নাথিং বাট দ্য ফরম্যাট, তোমাদের একটা গাইডলাইন দিয়ে দেওয়া। কারণ প্রত্যেকে একটা বিষয়ে, এতগুলো বিষয়ে কেউ এক্সপার্ট হতে পারবে না। যখন তোমার প্রয়োজনে যে কাজটা বেশি লাগবে, তুমি নিজের প্রয়োজনে তুমি সেই পথটার শুরুটা চেনো, সেখান থেকে শুরু করে তুমি পথের শেষ। আবার নেটওয়ার্ক গেছে। কি শুনতে পেয়েছো? আচ্ছা, বলতে চাই তাহলে আমার কথার মূল কথাটা কি দাঁড়ালো? মূল কথা হচ্ছে সিটিটা সিটির মতো নিব, তাই না? জি ম্যাম। তোমরা তো এটুকুই মূল্যায়ন করবে, আর বাদ বাকি সব শূন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা আমাকে একটু জানিও। হুম হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেটাই। ম্যাম সেজন্য সিটির সিলেবাস কি দিবেন? সিলেবাস এই যে মিড পরীক্ষার পরে যদি সিটি হয় তাহলে আবার সিলেবাস লাগে বলো? ম্যাম তারপরে সিটি তো ম্যাম, সিটি আর মিড আচ্ছা, তো সমান করে ফেলাইলে কেমন হয় ম্যাম? তাহলে ওই যে তোমাদের তো দুইটা আমি শীট দিলাম, একটা হলো ইনভার্সের, একটা হলো প্রপার্টিজের, কোনটা করবে বলো? ইনভার্স। ইনভার্স, আচ্ছা ঠিক আছে, ইনভার্স। মার্জিয়া বলেছে এটাই গ্র্যান্টেড। বুঝেছে বুঝেছে, ও সিনসিয়ার আছে। ঠিক আছে, উইশ ইউ গুড লাক। পরীক্ষা দাও, কালকে তোমাদের পরীক্ষা আছে, আর সময় নষ্ট না করে। পরশুদিন তো তোমাদের এক্সাম তো 12:30 থেকে 3:30, ওটা তো আর আমার চেঞ্জ করার ওয়ে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই হচ্ছে, আগের মতোই। এমসিকিউ ফর্মে, তাই না? আমি আমাদের ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি, কিন্তু আমাদের ডিপার্টমেন্টের অন্য যারা ম্যাথসের ফ্যাকাল্টি আছেন ওনারা তো এই বিষয়টা এগ্রি করছেন না, বললো যে ম্যাথমেটিক্স এর তো এমসিকিউ ফর্মে করে লাভ নেই, ওদেরকে খাতায় ক্যালকুলেশন করতে হবে, বেটার হলো ওরা এক জায়গায় দিয়ে দিই, শর্ট কোশ্চেন আর বড় কোশ্চেন আকারে একটাই পিডিএফ করবে। তোমরা পার্ট 1 লিখবে। নেটওয়ার্ক আবার গেছে। যদি পরে সেটা আনসার করতে চাও তাহলে ধরো শর্ট কোশ্চেনের 5 নাম্বার আনসার করছো, তাহলে তুমি লিখবে পার্ট 1 কোশ্চেন নাম্বার 5 বা আনসার 5, এটা তোমরা মেনশন করবে, ঠিক আছে? গতবারে তোমাদের খাতা তো এখনো দেখি নাই।
আশা করি 13 তারিখের আগে দেখে ফেলবো ইনশাআল্লাহ। বলো যে 13 তারিখে ম্যাম জানিয়ে দিবে। ঠিক আছে। আর একটা পিডিএফ এ জমা দিবে, আর অবশ্যই সবাই খাতার উপরে তো সব ইনফরমেশন ক্লিয়ার করে লিখবেই, সেই সাথে প্রত্যেকটা পেজ নাম্বার দিবে, কারণ কোনোভাবে যদি পিডিএফ এদিক সেদিক হয় সেটা কিন্তু সর্ট আউট করা আমার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যায়, অঙ্কের কন্টিনিউশনটা ধরা যায় না। পেজ নাম্বারটা প্রত্যেকটা পেজে মেনশন করবে, ঠিক আছে? আগে থেকে খাতা রেডি করে রাখবে যদি টাইমিং এর ব্যাপার থাকে। জি ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থাকো। ম্যাম দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।